এবার আমি ডক্টর পার্থসারথী মুখার্জিকে ডেকে নেব, মানে আমরা মূল টপিকে ফিরবো। আমাদের মধ্যে আরেকজন ডাক্তার আছেন, তিনি আমার আত্মীয়, ডক্টর অংশুমান গোস্বামী। ও চোখের খুব বড় ডাক্তার। আমি পার্থসারথীর কথা হয়ে গেলে চাইলে ওকে একটু ফেলিসিটেট করবো এবার মিস করার তরফ থেকে। তাহলে পার্থসারথীকে একটু ডেকে নেব, ও কথা বলবে। ও বেসিক্যালি মানে প্রস্টেট ক্যান্সার, কিডনি ফেলিওর, ইউটিআই, রেনাল ফেলিওর, এগুলো একেবারে পুরুষ মানুষের টপিক নিয়ে কথা বলবে। আপনাদের যদি কিছু প্রশ্ন হয়ে থাকে, কারণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার ডক্টর সন্দীপ সরকার, সে উপস্থিত হয়েছেন, তিনি সিনিয়র ক্লিনিক্যাল অনকোলজিস্ট রুবি ক্যান্সার সেন্টারে। তো কাজে আমাদের তো সবাই ভুগছেন বাবা। তো পার্থসারথী কথা বলে আপনাদের প্রশ্ন থাকলে বলবেন, আমাদের তরফ থেকে আমরা কভারেজটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। পুরুষ মানুষের মেয়েদের ব্রেন ডিসেকশন করে দেখা গেছে দুটো ব্রেনের ধরন একদম দুরকম হয়। দেখা গেছে মেয়েদের ইউনিলোবার কানেকশন কম, ট্রান্সলোবার কানেকশন ব্রেনে বেশি। আর ছেলেদের ইউনিলোবার কানেকশন বেশি, মানে একটাই হেমিস্ফিয়ারের সামনে থেকে পেছনে। এটার মানে কি? এটার মানে হলো কোনোদিন বাবা দুর্গা, বাবা কালী এরকম দেখতে পাবেন না। দেখতে পাবেন মা দুর্গা, মা কালী 12টা হাত, 16টা হাত, 38টা হাত, মানে সে এক হাতে রান্না করছে, আবার টিভিটাও দেখছে, আবার কার সাথে গল্প করছে, আবার প্রতিবেশী বাড়ির দিকে নজর রেখেছে, আবার ওদিকে ছেলেটাকে একটু দুধ খাইয়ে দিল, অনেক কিছু একসাথে করলো। কিন্তু দেখা গেল যখন হয়তো সে খুব ভালো সেলাই করে, কিন্তু সবচেয়ে ভালো সেলাই কে করে পাড়া, দেখা গেল সে একটা মুসলমান দর্জি, হয়তো সে একটা ছেলে। দেখা গেল মেয়েটি বেশ রাধে, কিন্তু সবচেয়ে ভালো রাধে কে না, দেখা গেল সে তাজ বেঙ্গলের কোথাকার একটা শেফ, সে কিন্তু একটা ছেলে। অর্থাৎ ছেলেদের ব্রেন কি রকম? দেখা গেল ছেলেদের ব্রেন ইউনিলোবার কানেকশন বেশি, অর্থাৎ বেসিক দুটো জেন্ডারই একদম আলাদা আলাদা। আমরা তাই দুজনকেই সম্মান করি ডাক্তার হিসেবে। both are welcome and special in their rights. ছেলে, আপনি মেয়ে অর্জুন, মেয়ে একলব্য দেখতে পাবেন না। তাকে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো? পাখি দেখছো? বলছে না তো। তাহলে কি দেখছো? বলছে আমি পাখিটার চোখ দেখছি খালি। ছেলেদের ব্রেন ঠিক এইভাবে কাজ করে। সে যে কাজটা করে, সুনির্দিষ্ট একটা কাজ করে, সেই কাজটা অপূর্ব করে, সেই মুহূর্তে শুধু সেই কাজটাই করে এবং সম্ভবত শ্রেষ্ঠ করে। তো ঠিক আছে, আমি কোনো একটা জেন্ডারের বলছি না, হ্যাঁ একদম একদম দুটো জেন্ডার কত আলাদা সেইটা বলছি। এদের মধ্যে কোনো যুদ্ধ নেই, এরা একদম আলাদা। এরা আলাদা বলেই তো এরা একে অপরের কাছে অ্যাট্রাক্টেড হয়, পরিপূরক। এরা কমপ্লিমেন্টারি, একদম আলাদা। চাইনিজরাই তৈরি করেছিল ইয়ান ইয়াং থিওরি। তো এটা আমি কেন বললাম, কারণ ওই ফেলিসিটেশন দিতে গেলে আমি দেখলাম আমি একদম ল্যাজে গোবরে হয়ে যাচ্ছি। কোথায় শালটা ধরবো, কোন হাতে ফুল নেবো, কোন হাতে ওই একটা কি বক্সের মতো দিয়েছে, কি ধরবো। মেয়ে হলে নিখুঁত ভাবে চারটে একসাথে নিয়ে নিতে। ইংরেজিতে বলে বিলো দা বেল্ট, সেটা নাকি খুব অনৈতিক, খারাপ। বিলো দা বেল্ট কিছু করতে নেই। আজকে নন্দিনীদি আমার বিলো দা বেল্ট বলতেই ডেকেছেন। সমস্ত রকম আলাদা ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট, ওমোলজিস্ট, নেফ্রোলজিস্ট ডাকা সম্ভব ছিল না, তাই আমাকে বেল্টের তলায় যা যা হয় ছেলেদের সবটা একসাথে সেরে ফেলতে হবে। দীপ্তেন্দ্র এখন আসেনি কোথায়, শিবাজি ঘোষ কোথায় এসে চলে গেছেন, আমার গুরু প্রতি আসবেন। সুতরাং ওই পুরো জায়গাটা আমাকে কভার করতে হবে, বেল্টের নিচে যা যা ছেলেদের হতে পারে, ঠিক আছে। তার আগে আমার বলেছিল ছোট্ট একটা পরিচয় লিখে এনো। আমার লেখার টাইম আমি এমনিতেই দেরিতে এসেছি, তাই একটা সেট জিনিস আমার সম্বন্ধে লোকে বলে, আমি সেটাই গড়গড় করে বলে শোনাচ্ছি। কেন বলে শোনাচ্ছি? কারণ তার লাস্ট লাইনটা একটা চমক আছে। নন্দিনীদি থাকলে ভালো হতো, এই সময় কোথাও বেরিয়ে গেল। লোকে আমার কথা বলতে গেলে ওই দু লাইনের একটা পরিচয় হয় না, সেইটা বলে। A frontline COVID fighter and a recipient of Doctor's Excellence Award and the prestigious Bongo Gaurav and Aparajita Samman, Dr. Paarthasarthী Mukherjee is a fellow of the Royal College of Physicians of London and American Society of Nephrology. এগুলো দরকারি নয়, আমি তাই রাশ করছি।
He trained at the King's College London, Royal London Hospital and later joining as the consultant in Addenbrooke's, Cambridge. কোন Addenbrooke's যেখানে অমর্ত্য সেন, স্টিফেন হকিং, ভেঙ্কি রামকৃষ্ণন সবাই পেশেন্ট। A Rotary president and a prominent socio-cultural personality, Dr. Parthosarathy Mukherjee is also the founder director, এইখান থেকে স্লো করে দিলাম, of the Bengal Forum for Intellect and Culture, a worldwide group promoting Bengali cultural heritage and envisions of a new Bengali renaissance which he believes won't come till gender neutral laws are restored in the society. আমার অবস্থা গরুর মতো, গরু যাই করে সেই লাস্টে গিয়ে হাম্বা বলে। তো নন্দিনীর প্যারালাল পরিচয় হলো তিনি মেন্স রাইটের একজন প্রমিনেন্ট ফিগার। আমার ডাক্তারির বাদে প্যারালাল পরিচয় হলো আমি বাংলার বা বাঙালির একজন মুখ বা মুখপাত্র। বেঙ্গল ফোরাম ফর ইন্টেলেক্ট এন্ড কালচার 4 বছর আগে তৈরি হয়, তারা সারা পৃথিবীর বাংলা আর বাঙালিকে মেলায়। 30 কোটি বাঙালি আছে পৃথিবীতে, তার মধ্যে 15 কোটি মহিলা, 15 কোটি পুরুষ। কেউ লস অ্যাঞ্জেলেসে প্রাণপাত পরিশ্রম করছে, কেউ লন্ডনে রাত 12টা লাস্ট ট্রেনটা ধরার চেষ্টা করে বরফে পড়ে যাচ্ছে প্ল্যাটফর্মে স্লিপ করে, কি না ভোর 5টায় কলকাতায় মহিষাসুর মর্দিনী হবে, তার টাইম পিছিয়ে আছে, সেইটা শুনবে মহালয়া হয়ে যায়। আমি তাদের জীবনটা কাছ থেকে দেখেছি, এটাই হচ্ছে অ্যাটাচমেন্ট। এক্স্যাক্টলি, আমি তাদের জীবনটা কাছ থেকে দেখেছি। সে হয়তো ফিরে আসতে চাইছে বরাবরের জন্য ভারতে, ব্রিটিশ চাকরি ছেড়ে দিয়ে পাচ্ছে না। তার বউ হয়তো বলছে এখানে ছেলেদের স্কুল ফুল ঢুকে গেছে, এরা তো ব্রিটিশই হয়ে গেছে, এদেশে জন্ম, এরা আর ফিরবে না, বুঝলে, তুমি চাইলে একা একটু ঘুরে এসো, 3 মাস আবার এখানে চলে এসো। আমি তাদের জীবনের ডিফিকাল্টি গুলো, সেনসিটিভিটি গুলো, কমপ্লিকেশন গুলো খুব সুন্দরভাবে বুঝি আর সেটা তুলে ধরি। যতদিন না জেন্ডার নিউট্রালিটি আসবে ততদিন বাংলায় আরেকটা রেনেসাঁ আসবে না। বাংলা মা দুর্গার দেশ, বাংলা নিবেদিতার দেশ, বেশ তো। যদি বিবেকানন্দ না থাকতো নিবেদিতা কোথায় হতো? বাংলা নারী শিক্ষার দেশ, বেশ তো। যদি বিদ্যাসাগর না থাকতো নারী শিক্ষা কোথায় হতো? সব জায়গায় আমরা যেটা বলিনি সেটা হলো there is a man behind every emancipated woman। সে কথাটা কম বলা হয়েছে কারণ ছেলেরা বলেছেই খুব কম। এক্স্যাক্টলি। নন্দিনী সেই ভয়েস, নন্দিনী আমার দিদি, she is that great voice who has taken up that great cause। এবার গরুর হাম্বা, উনি বলেছেন একটু আগে যে প্রস্টেট ক্যান্সার খুব কম। আমি কি নিয়ে বলছি? আমি খুব প্রফেশনাল, আমি ঠিক 15 মিনিট বলবো, তার মধ্যে শেষ 5 মিনিট আপনারা বলবেন, 10 মিনিটে আমার বলা শেষ। সারা পৃথিবীতে সবচেয়ে কমন পুরুষ মানুষদের যে দুটো ক্যান্সার হয়, প্রথমটা লাংস, সেকেন্ডটা প্রস্টেট। আর ভারতবর্ষে সবচেয়ে কমন যে দুটো ক্যান্সার হয়, সেখানে আমার এরিয়ার কিছু নেই। প্রথমটা লাংস, সিগারেট খাই বলে, দ্বিতীয়টা ওরাল, গুটখা খৈনি খায়। 3 নম্বরে কিন্তু প্রস্টেট আছে। তাহলে প্রস্টেট ক্যান্সার গোড়ার দিকে উঠে আসছে ইনসিডেন্সে আর প্রিভ্যালেন্সে, ডাক্তাররা যেটা বলে, নট ইন মর্টালিটি এন্ড মরবিডিটি। যেটা উনি বলছিলেন, প্রস্টেট ক্যান্সার সবাইকে মারে না, 15 বছর বাঁচিয়ে রাখে। আমরা বলি মিডিয়ান লাইফ এক্সপেক্টেন্সি at the end of 5 years, at the end of 10 years, সেই রেট গুলো প্রস্টেটের ক্ষেত্রে খুব হাই। অর্থাৎ ক্যান্সার হয়, ধরা পড়ে, তাও মানুষ বেঁচে থাকে। তার মানে এটাই পৃথিবীর একমাত্র ক্যান্সার যেটা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একটা দ্বিমত আছে, whether to treat and when to treat। অর্থাৎ বাড়িতে 100 ঘন্টা আপনার কাছে এই কিচিরমিচির, এটা ওটা, ঝগড়া ঝাঁটি, বটি কাটা, আপনার কানে আসতে থাকবে। আপনি কি প্রত্যেকটা রিঅ্যাক্ট করেন সংসার চালাতে গেলে? না। পাড়াপড়শি প্রত্যেকের সাথে কিছু না কিছু প্রবলেম আছে। ভুটান থেকে ভুটিয়া রিফিউজি চলে এসেছে, শ্রীলঙ্কা থেকে তামিল কাকে ধরে নিয়ে চলে গেছে, নেপাল কোথায় একটু কাটি দিয়েছে, কিন্তু ভারত প্রত্যেকটাই কি রিঅ্যাক্ট করে না। হয়তো দেখা গেল ভারত রিঅ্যাক্ট করছে শুধু চীন সীমান্তটা, দ্যাটস আ অ্যাকচুয়াল, যেটাকে ওয়াশিংটনের ভাষায় বলে ক্লিয়ার এন্ড প্রেজেন্ট ডেঞ্জার। ঠিক তেমনি প্রস্টেট
always is a problem, very commonly a problem, but not always it is the main problem. দেখা গেছে 70 বছর থেকে 85 বছরের মানুষের মধ্যে যদি স্ক্রিনিং করা যায়, রাশিয়ান বা জাপানিজদের ক্ষেত্রে 30% have prostatic carcinoma of some degree, low degree মানে স্টেজ বা হাই স্টেজ, কিন্তু তাদের প্রায় প্রত্যেকেরই ট্রিটমেন্ট প্রয়োজন নেই। 1.2 মিলিয়ন লোকের সারা বছরে প্রস্টেটিক কার্সিনোমা হয়, মানে 12 লক্ষ হলো ইন্ডিয়ার টোটাল আর্মি ফিগার। ধরে নাও সারা ভারতের যে আর্মিটা রয়েছে, আর্মি, নেভি, এয়ারফোর্স মিলিয়ে অতজন সংখ্যক লোক প্রতি বছর প্রস্টেটিক কার্সিনোমা অ্যাটাক হয়, কিন্তু তাদের মধ্যে মারা যায় 32,500 জন। তার মানে মর্টালিটি রেটটা কম। আমি তাই জন্য একটু বেশি ভয় দেখানোর জন্য 3টে ককে জুড়ে দিয়েছি। করোনাটা ছেড়ে দিয়েছি, কিডনি আর ক্যান্সারটাকে জুড়ে দিয়েছি, কারণ দুটোই ওই এরিয়া। তো নন্দিনী বলছে ওটা তুমি দেখো পার্থ। তবে এই হচ্ছে আমাদের অবস্থা। কার্সিনোমা প্রস্টেট গ্রেটার দেন এজ অফ 50 যদি বংশে কারোর হয়ে থাকে, সে যদি বিশেষ করে আমিষাশী হয়, মানে মাংস ইনটেক তার বেশি, বা রেড মিট নেয়, এরকম কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এসে বড় হয়েছে, বিশেষত ওয়েস্টার্ন রেসেস এবং অ্যারাব কান্ট্রিজ, স্পেশালি বাঙালিরা তাদের মধ্যেই পড়ে, কারণ আমরা অনেক রেড মিট খাই। আর কারণ যদি ভিটামিন ডি আলাদা অমুক ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়ার বাতিল থাকে, অনেকের আছে, তারা বলে ওই খেয়ে করোনা ঠেকাবো, কেউ মাস্ক করে না, হাত ধরে না। তো এই চারটে, তার সাথে যদি ওবেসিটি থাকে, আর খুব খারাপ যদি ব্ল্যাক জিন থাকে, যেমন ব্যারাক ওবামা, তেমনি। কেন জানি না, জানা নেই। The black race has been seen to be much more predisposed to a much more aggressive form of prostatic carcinoma. তাদের ক্ষেত্রে সেটা আরো অনেক বেশি হয়, আরো অনেক কড়া ভাবে হয়, অ্যাগ্রেসিভলি হয়। প্রস্টেট কার্সিনোমা অ্যাগ্রেসিভ হয় কি করে, কোথায় যায়? এক, লোকাল প্রস্টেটের ক্যাপসুলের শীটটাকে ইনভেড করে বেরিয়ে আসতে পারে। ইউরিনের যে ডাক্ট, যেখান থেকে ইউরিনটা বের হচ্ছে, বা যেখান থেকে সিমেন বা স্পার্ম বের হচ্ছে, তার উপর চাপ দিতে পারে। ইউরিনে বা সিমেনে রক্তপাত ঘটাতে পারে, বারবার ইনফেকশন তৈরি করতে পারে, ব্যথা তৈরি করতে পারে, হেজিটেন্সি আর ফ্রিকোয়েন্সি, দুটো প্রস্টেটিক সিম্পটম একসাথে তৈরি করতে পারে। রাতে বারবার উঠতে হতে পারে, কিন্তু সেটা প্রস্টেটিক ক্যান্সারই যে হয় তার মানে নেই। বেনাইন অর্থাৎ সাধারণ প্রস্টেটিক হাইপারট্রফিতেও হয়, ক্যান্সারেও হয়। তাহলে বুঝবো কি করে যেটা কার্সিনোমা? বোঝার দরকার নেই, কিছু জিনিস ছেড়ে দেওয়া ভালো। যদি দেখা যায় এই জিনিসগুলো বড্ড বেশি হচ্ছে, পিএসএ বেশ হাই, যেটা 0 থেকে 4 হওয়ার কথা, সেটা ধরুন 40 এলো, তাহলে তো ভালো খবর নয়, বোঝাই যাচ্ছে। তার সাথে একটা আল্ট্রাসাউন্ডে নর্মাল প্রস্টেট একটা ছোট্ট বাদামি লেবু বা পেয়ারার মতন দেখাবে যে সমানভাবে বড় হয়েছে, although the normal size is that of an almond, একটা বড় বাদামের মতো বা আখরোটের মতো। যদি দেখা যায় যে সেই প্রস্টেটের এনলার্জমেন্টটা স্মুথ নয়, এবড়ো খেবড়ো, এক একটা জায়গায় এক একটা নডিউল স্পট দেখা যাচ্ছে, তার মানে কিন্তু গন্ডগোল। তার সাথে পিএসএ হাই, মানে খুব গন্ডগোল, তার সাথে সিম্পটম আছে। তখন আমরা জানতে চেষ্টা করব ফ্যামিলি হিস্ট্রি, বাবা, ঠাকুরদা, জ্যাঠা কারুর ছিল কিনা। যদি তাদেরও থাকে, তার মানে বিস্তর গন্ডগোল। তখন আমরা একটা এফএনএসি করব, বায়োপসি, একটা নিডল বায়োপসি, তাতে বেশি লাগে থাকে না, একটু জায়গাটা অবশ করে ছাক করে একটা নিয়ে নেয়, একটু টিস্যু নিয়ে নেয়, কিছু বুঝতেই পারবে না পেশেন্ট, একটু জ্বালা করবে, ব্যাস, দ্যাটস ইট। ইউরিনে হয়তো 1 ড্রপ রক্ত এলো, ব্যাস, তার বেশি। সেইটাতে যদি প্রস্টেটিক ক্যান্সার দেখায়, তাহলে সার্ভিলেন্স অর্থাৎ একটু নজর রাখা জিনিসটার উপর। ও তো ওই 15 বছর বেঁচে থাকবে, এমন না হয় যে ডাক্তারবাবু অতি উৎসাহে তাকে ট্রিট করতে গেল, নিন আমরা প্রস্টেট ক্যান্সার সারিয়ে দেবো, এমন কেমোথেরাপি ওষুধ দিল যে তার ফলেই সে মরে গেল। ওষুধের জন্য যেন না হয়, রোগটা মারতে 15-20 বছর টাইম নেবে। তাহলে একটাই জিনিস দেখা, যে এই যে 75 বছরের বৃদ্ধ মানুষটি আরো 15 বছর বাদে প্রস্টেট ক্যান্সারে মারা যাবে, তার আগে স্ট্রোক,
হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর, অন্য কিছুতে মারা যাবে না তো? যদি মনে হয় তাই, তাহলে তাকে আর কষ্ট দিয়ে প্রস্টেট ক্যান্সারের জন্য অতি উৎসাহে ট্রিটমেন্ট করাটা ভুল হবে, নৈতিকভাবে ভুল। ইট উইল বি আ রং পলিসি টু টেক। বুঝলেন? কারণ সে তো এমনিতেই অন্য কারণে মারা যাবে, 90 বছর বয়স হয়ে যাবে তাকে কেন আর দুঃখ দেওয়া আর কষ্ট দেওয়া? সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য প্রস্টেট। এবার আসছে কিডনি সিস্ট। প্রায়শই বৃদ্ধ মানুষ আমাকে দেখা করে বলেন যে আমার কিডনিতে দুটো সিস্ট আছে। তারা ভয় পেয়ে যান, ভাবেন ওটা বুঝি টিউমার, ওটা বুঝি ক্যান্সার। কিডনি সিস্ট কোনো টিউমার না, ক্যান্সার না। আমি তাদের বলি এই যে আপনার আঁচিল আছে, এই যে এখানে একটা তিল আছে, এটার জন্য আপনি মরে যাবেন না তো? এটার জন্য আপনি কিছু করাচ্ছেন না তো? তাহলে এরকমই আপনার কিডনিতে ধরে নিন দুটো তিল আছে, জল ভরা পোস্টার মতো, ও কিছুই হবে না, ওরামই থাকবে। ওই নিয়ে আপনি বেঁচে ছিলেন, ওই নিয়েই মারা যাবেন, কিছু করতে হবে না, ডু নাথিং। হ্যাঁ, সিস্ট যদি বিরাট বড় হয়ে যায়, সিস্টের ভেতরে একটা আবার মার্জিন দেখা দেয়, বা সিস্টের ভেতর যদি হেমারেজ হয় বা ইনফেকশন হয় বারবার, তবেই আমরা তাকে ট্রিটমেন্ট করব। তাকে বলে বসনিয়াক 3 আর 4। তার মানে সিস্ট 4 রকম, বসনিয়াক 1 2 3 4, 1 আর 2 লিমিটেড, তার কিছুই করতে হবে না। 3 আর 4 তার সম্বন্ধে একটা কিছু করা দরকার, কিন্তু সেটা ক্যান্সার নয়। হ্যাঁ, 3 আর 4 ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। there is a malignant potential, যেমন গলব্লাডারের পলিপ, সেটা ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। বারবার দাঁতের খোঁচা খাওয়া, জিভের সাইডের একটা ঘা, টার্ন নিতে পারে। তার মানে you have to be watchful. esophageal bowel disease, কিডনির দিকে টার্ন, ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে, একটু ওয়াচফুল থাকা দরকার, তার বেশি প্যানিক করা দরকার নেই। এবার আসছে কিডনি স্টোন। ছেলেদের প্রায়ই হয়, ভীষণ বেশি হয়, কারণ পুরুষ মানুষ বারবার চাকরির জন্য, জীবিকার জন্য বাইরে বেরোয়। কে সাইকেল ভ্যান ফেলে, কে ময়লা পরিষ্কার করে, কে মাথায় লোড নিয়ে ঘোরে। তার এখন কোথায় সময় সেটাকে নামিয়ে ঠিক টাইমে জল খাওয়া ডাক্তার বলেছে বলে? সম্ভব না, ইটস নট পসিবল। কোন অফিসে একটা বড় মিটিং চেপে রেখে দিয়েছে, ওনারা জানেন, ওনারা দামি দামি মিটিং করেন, সেখানে মিটিং এর মাঝে আমি বলবো আমি এখন জল খাবো, তারপর আবার টয়লেট যাবো, সে হয় না। ঠিক। তা সেইটা যেই করবেন অটোমেটিক, তাল মিষ্টি বানায় কি করে দেখেছে? মিষ্টি কি করে বানায়? একটা ছোট্ট ড্রপ দেয় চিনি, একটা সুতো ডুবিয়ে দেয়, আর চিনির রসটাকে কড়া করতে থাকে, সঙ্গে সঙ্গে তার চারধারে মিষ্টি তৈরি হয়। ঠিক সেই একভাবে কিডনি স্টোন তৈরি হয়। যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিড বেশি ছিল, সেটা কিডনি দিয়ে বেরোচ্ছে। এবার অক্সালেট, এক গাদা ওল, কচু, ওইসব খেতে ভালোবেসেছেন, বাজার থেকে সানন্দায় লিখেছে কি সুবিগৃহ করে অনেক সবুজ পাতা খাবেন, তাহলে অপরাশনের মতো হবে, কিন্তু হয় না। মাছ থেকে অক্সালেট এক গাদা শরীরে ঢুকে যায়, ঢুকে সেটা দানা বেঁধে এত বড় স্টোন হয়, সর্বনাশ। কে বলেছে, কোন ডাক্তার কি কোন হেলথ দিয়ে যে প্রচুর ভিটামিন ডি খাবেন, করোনা রুখে দেবে? সে পিত্তের ভিটামিন ডি খেয়ে যাচ্ছে, সেই ভিটামিন ডি আর ক্যালসিয়াম জমে জমে কিডনিতে 8 ঠোস একটা এত বড় স্টোন হলো, 70,000 টাকার ধাক্কা। তখন বললো ডাক্তার খুব বদমাইশ এবং লোভী। বলুন তো, এই হচ্ছে ব্যাপার। এটা হলো কিডনি স্টোন। মেয়ে হলে স্বামীরাই এগিয়ে আসে, না না ওখানে দাগ থেকে যাবে, ছোট দাগ থেকে যাবে, ও তো ওই জায়গাটাতেই তো শাড়ি আর থাকে না, লিথোট্রিপসি হবে। লিথোট্রিপসি দামি জিনিস, শৌখিন জিনিস, ভাইব্রেশন, শব্দ তরঙ্গ দিয়ে ভেতরে স্টোনকে গুড়িয়ে দেওয়া হবে। বেচারি ছেলেটার যখন স্টোন হলো, তাকে জিজ্ঞেস করা হলো তুমিও লিথোট্রিপসি করা? বললো আমার তো টাকা নেই, আমার ডাক্তারবাবু পিসিএনএল করে দিন, মাইক্রো। সে সাংঘাতিক ব্যাপার, এত বড় ড্রিল ফুটো করে কিডনির মধ্যে ঢুকলো, সেটা হয়তো 40,000 টাকায় হয়ে যায়, একটু কমে। সে ওই কষ্ট সহ্য করলো, মাঝ থেকে সামনে একটা ছোট রক্তের শিরা চলে এলো, রক্তারক্তি কাণ্ড, 3 দিন ধরে ইউরিনে ব্লাড, 2 বোতল দিতে হলো, তারপর অনেক যন্ত্রণা সহ্য করে সে ফিরে গেল। হুবহু যা দেখছি তাই বলছি, দিস ইজ হাউ ইট ইজ। সে নিজে স্যাক্রিফাইস করে। প্রত্যেকটা জিনিসে আমি বলছি, সমাজের এট এভরি লেভেল দিস থিং ইজ এট প্লে। মানে নন্দিনীদির জিনিসটা যে শুধু ডাক্তারি বলে অফ হয়ে গেছে তা নয়, প্রত্যেকটা জিনিসে যখন অ্যাপ্লাইড মেডিসিন, প্র্যাকটিস অফ মেডিসিন, বইতে কি লেখা আছে ছেড়ে দিন, যখন মেডিকেল প্র্যাকটিস করছে দেখতে পাবেন
সব কিছু আলাদা হয়ে যায় কিরম চোখের সামনে। ছেলেরা কত স্যাক্রিফাইস করে কিন্তু কোথাও লেখা থাকে না। এটা হয়ে গেল। এবার লাস্ট হলো কিডনি ফেলিওর। কিডনি ফেলিওর কি? সোজা কথা, কিডনি ভালো কাজ করছে না, যে কোনো কারণে হোক, হোয়াটএভার দ্য রিজন, প্রস্টেট অবস্ট্রাক্ট করেছে, বা নিউমোনিয়া সেপসিস ছড়িয়ে গিয়ে কিডনিকে নষ্ট করে দিয়েছে, বা কোনো কেউ ভুল ইনজেকশন দিয়েছে তাতে কিডনিটা জ্বলে গেছে, বা ছোটবেলা থেকে নেফ্রাইটিস নেফ্রোটিক সিনড্রোম ছিল, অথবা ভারতের ক্ষেত্রে কমন প্রেসার বা সুগার ছিল বহু বছর ধরে, তলায় তলায় বুঝতে পারেনি, কিডনি নষ্ট হয়ে গেছে। ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি স্টেজ 5, তখন ডায়ালিসিস লাগবে, ট্রান্সপ্লান্ট লাগবে। আর যদি ভবিষ্যতে ডক্টর শুভ রায় আমেরিকায় যে অপূর্ব কাজ করেছেন ইউসিএসএফ ক্যালিফোর্নিয়া, তার আবিষ্কার, সেটা একটা ছেলে কিন্তু, তার আবিষ্কার যে ছোট্ট কিডনি ইমপ্লান্টেবল ডায়ালাইজার, সেটা কোটি কোটি মানুষের প্রাণ বাঁচানোর ক্ষমতা রাখে। সেটা ভবিষ্যতে পেসমেকারের মতো পেটে বসিয়ে দিলে এই বউ কিডনি দেবে, নয়তো মামা কিডনি দেবে, এই ঝামেলা আর থাকবে না। একটা পৃথিবীতে প্যারাডাইম শিফট তৈরি হয়ে যাবে। আপনি তো দেখেছেন এই যে কমন কারেন্ট যে মিনিস্ট্রি চলছে সেন্টারে, তারই শ্রেষ্ঠ দুজন মন্ত্রী সুষমা স্বরাজ, অরুণ জেটলি চলে গেলেন, কেউ বাঁচাতে পারলো না, 50 জন ডাক্তার মিলে কিছু করতে পারলো না। কিডনি এত মারাত্মক জিনিস। সেটা কত বছর লাগবে? হ্যাঁ, ধরে নেওয়া যাচ্ছে 3-4 বছর, এখন ট্রায়াল চলছে 2-3 বছর মেবি, কারণ ভারতে একটা হিউজ ডিমান্ড। ভুলে যাবেন না, মান্নাতে থেকে উৎপল দত্ত, বিশ্বনাথ প্রতাপ সিং থেকে তপন শিকদার, সোমনাথ চট্টোপাধ্যায় থেকে মান্না হোসেন, দল মত নির্বিশেষে বাঙালি, গরিব, হিন্দু, মুসলমান, কাউকে রেয়াত করেনি কিডনি, কাউকে ছেড়ে দেয় না। রোগ কিছু বোঝে না, ছেলে মেয়ে কিচ্ছু না, নাথিং। সেখানে একজন ছেলে পৃথিবীর মানুষের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করেছে আমেরিকা থেকে, সেও একজন বাঙালি, আমি গর্বিত বাঙালি। তো তাহলে তাহলে চারটে জিনিস ছোট্ট করে কভার করলাম। 1, প্রস্টেট ক্যান্সার, বিলো দ্য বেল্ট যা যা হতে পারে। 2, কিডনি সিস্ট আর ইনফেকশন। 3, কিডনি স্টোন। 4, কিডনি ফেলিওর। আমার মোটামুটি 15 মিনিটে বলা শেষ। এবার 5 মিনিট আপনারা নিন, মাইক নিন, যার যা প্রশ্ন আছে আমায় জিজ্ঞেস করুন। আমি অন্যদিকে থেকে বলেছিলাম যে আমি আনসার দেব লাইভ অন স্পট, যা দাও একদম হোয়াটএভার ইউ আস্ক। একটু ফুডের লাইফস্টাইল কি হওয়া উচিত, ফুড হ্যাবিটস কি কারণে, মানে কি শেষ, মানে বিলো দা বেল্ট না না না, সব আলাদা আলাদা, সব আলাদা আলাদা, সবকিছুর আলাদা ফুড হ্যাবিটস। হ্যাঁ, দেখা গেছে প্রস্টেট তাদের অ্যান্ড্রোজেন লেভেল বা টেস্টোস্টেরন লেভেল বেশি, যাদের মাথার সামনের দিকে চুল উঠে যায় বা মেল প্যাটার্ন বল্ডিং হয়। দেখবেন আগেকার দিনে শ্বেতন ঘোষ, বিধান রায়, এত টেস্ট ছিল না। একজনকে দেখে বলতে হয় তুমি মাংসটা কম খেও, তাহলে ভালো থাকবে, রাত্রে অনেকবার উঠতে হয় না বাথরুমে, এরা এই যে জিনিসটা, এটা হাসির কথা নয়। কথা না প্লিজ। ওনারা ক্লিনিক্যাল সিম্পটম গুলো, ক্লিনিক্যাল সাইন গুলো এত ভালো বুঝতেন, দে আর লেজেন্ডস, ভগবান ছিলেন, সত্যি বলছি। তার মানে কি, সামনের দিক থেকে চুল উঠে যাচ্ছে, তার মানে টেস্টোস্টেরন লেভেল বেশি, তার মানে সম্ভবত এর প্রস্টেট বাড়ছে ভেতরে, তার মানে রাত্রে বারবার উঠে উঠে পেচ্ছাপ করতে হবে। তাকে হয়তো পিএসএ স্ক্রিনিং করিয়ে দেবে, অন্যদের করাবে না। বুঝতে পারলেন কত সূক্ষ্ম জিনিসটা? তার ক্ষেত্রে রেড মিট কম খাওয়া বাঞ্ছনীয়, কারণ রেড মিট প্রস্টেটকে আরো তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। কিছু অ্যাসোসিয়েশন পাওয়া গেছে যে রেড মিট কনজাম্পশন হাই হলে তাদের প্রস্টেটিক কার্সিনোমা বা ক্যান্সার বেশি হয়। এবার আসছে স্টোন, ইউরেট যাতে যাতে আছে, ইউরিক অ্যাসিড। আপনারা আমার চেয়ে ভালো জানেন ইউরিক অ্যাসিড কিসে আছে। এই মসুর ডাল, এই শিম বিচি, বরবটি, অমুক তমুক, বাঙালিরা সব জানে। আচ্ছা, বিশেষ করে বাঙালি মহিলারা অনেক, তার মধ্যে আমি একজন। হ্যাঁ একদম। আচ্ছা, 3 নম্বর অক্সালেট, ওল, কচু, শাক পাতা একটু কম। আর 4 নম্বর ক্যালসিয়াম, ডেয়ারি প্রোডাক্ট। যারা কেমিস্ট্রি পড়েছেন তারা সর্বদা জানবেন যে একটা অ্যাসিড আর একটা অ্যালকালি তৈরি হয়, একটা সল্ট তৈরি হয়। ক্যালসিয়াম অক্সালেট, অমুক ইউরেট, এরকম। তার মানে ক্যালসিয়ামটা কমন করছে কিন্তু, তাহলে দুধ খাওয়া একটু কমিয়ে দিতে হবে। হয়ে গেল, গুড। এটা গেল স্টোন, প্রস্টেট হয়ে গেল। সিস্ট কিছু না, একটু নুন কম খেলেই হলো। সিস্ট যাদের হয় তাদের যদি খুব হাই প্রেসার থাকে সিস্ট ফেটে যেতে পারে,
ব্লিডিং হবে, তখন পেচ্ছাপে মাছ ধোয়া জলের মতো একটু ভাসা ভাসা রক্ত আসবে, সেটা খুব ভয়, ওটা যাতে না হয়। এবার লাস্ট কিডনি ফেলিওর। কিডনি ফেলিওর মানে কিডনি আর জল নিতে পারছে না, নুন আর পটাশিয়াম বের করতে পারছে না, সবটাই শরীরে জমতে শুরু করবে। মোস্ট ইম্পর্টেন্টলি যা প্রোটিন খাবো সেটা ইউরিয়া ক্রিয়েটিনিন হয়ে জমে যাবে রক্তে, তার মানে প্রোটিন হাফ হয়ে গেল। মাছ, মাংস, ডিম, ছানা, সয়াবিন এগুলো হাফ হয়ে গেল, একদম কমে গেল। 2 জল। আবার সেই কোন হেলথ ম্যাগাজিনে লিখেছে যে সারাদিন উঠেই সকালে 8 গ্লাস জল খেয়ে পড়েছি, মজা করছি না। ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে, ত্বক কথা বলবে, এসব লেখা আছে। বিশ্বাস করুন, চেষ্টা করেছিলাম একবার, বমি হয়ে গেল। হ্যাঁ সেই তো বলছি না, মেয়েদের হয় না, তুমি বলে বমি হয়েছে। তারপরে আবার বেলা 10টা আরো 18 গ্লাস জল খেলে লেখা আছে কিডনি ভালো ফ্লাশ হবে, যেন কমোড, এবার কিডনির উপর বসে পড়লেই হয়। তো এইরকম সব লেখা আছে, খবরদার খেও না, মারা যাবে, প্রাণে মারা যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলে দিয়েছে মোটামুটি 20 কিলো ওজন পিছু হাফ লিটার জল তোমার শরীরে দরকার। তার মানে আমার 70 কেজি ওজন হলে ম্যাক্সিমাম 3.5 লিটার জল দরকার। গরম দেশে, ঠান্ডা দেশে অতটাও দরকার নেই, কারণ ঘাম হচ্ছে না। এখন শীতকালে অত দরকার নেই, 3 লিটার এনাফ। একদম সেই জলের মতো হুইস্কিও পড়ছে, বিয়ারও পড়ছে, চাও পড়ছে, শরবত পড়ছে, দুধও পড়ছে। যারা বিরাট গরু ভক্ত তাদের দুধ ওর মধ্যে পড়ছে, কিন্তু আমরা তাই আর জল বলছি না, ফ্লুইড লিখছি, ফ্লুইড। ঠিক আছে, তরল হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সট তাহলে আমরা প্রোটিন কমালাম, জল কমালাম, নুন কমালাম, কারণ প্রেসার আরো হাই থাকলে কিডনিটা একেবারে চোখের সামনে মুড়িয়ে যাবে, উইদিন মিনিটস ডায়ালিসিসে চলে যাবে। তখন বলবে ডাক্তার খুব লোভী, ডায়ালিসিস করে পয়সা দিয়েছে। আর লাস্ট পটাশিয়াম। পটাশিয়াম কাকে বলে? মাটিতে হওয়া যে কোনো গাছগাছালি। ভেলোরে, সিএমসি ভেলোরে একটা খুব সুন্দর, যেখান থেকে আমি ট্রেনিং করছি, আমি তো পুরোই সাউথের স্টুডেন্ট, ওরা ওদের ডায়েটিশিয়ান লিচিং বলে একটা পদ্ধতি দেখিয়ে দেয় কিডনি পেশেন্টদের। প্রথমবার ভাপিয়ে নিতে হবে যে কোনো আনাজকে, তারপর সেটাকে জল দিয়ে ফুটোতে হবে, জলটা ফেলে দিতে হবে, শীতার অগ্নি পরীক্ষার মতো। ওটা করে নিলেই তখন সে শুদ্ধ হয়ে গেল, তখন যা ইচ্ছে খাওয়া যাবে, এই শাক, বিন, ব্রকলি, যা প্রাণ চায়। কিন্তু যদি এত খাটতে না রাজি থাকো তাহলে মাত্র 3টে, লাউ, ঝিঙে, পটল, এই 3টে পটাশিয়াম নেই বা পটাশিয়াম কম আছে। ফলের মধ্যে 5টা ফলে পটাশিয়াম নেই বা কম আছে, যত ইচ্ছে খেতে পারে কিডনি পেশেন্ট, বাকিগুলো পারে না। পারে কোনগুলো? পাকা পেঁপে, নাশপাতি, জামরুল, কালো জাম, আধখানা আপেল বা আধখানা শসা বা আধখানা পেয়ারা, দ্যাটস ইট। এর বাইরে কোনো টক ফল, এই লেবু আমি খেয়েছি, এই মুসম্বি অমুক দিয়ে গেছে, আমার দেখতে একটাও না, ফেলে দিতে হবে। লোককে খুন করে দেওয়া যায়। এই না ভালোবেসে একটা কিডনি পেশেন্টকে তুমি 2টো মুসম্বি আর একটা ডলের জল খাও, বিকেলের মধ্যে তার সম্পত্তি আপনার। ঠিক আছে, তাহলে এই হলো কিডনির সমস্ত যা যা ডায়েটারি হ্যাবিটস। উনি জিজ্ঞেস করেছিলেন, বলে দিলাম ছোট্ট করে বাঙালির মতো করে। হ্যাঁ, বয়স্ক লোকের রাতের দিকে এই সব প্রশ্ন একা করছে কেন? জল খাওয়ালে মানে বুঝতে পারছি তারাই আছে, অনেকেরই আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ওই পেছনে হাত তুলেছে তারাই বলতো ক্যান্সার কেন হয়? হ্যাঁ, ক্যান্সার রিজন কি ক্যান্সার? ये तो पोप के জিজ্ঞেস করতে আমি প্রশ্ন, এই সাংঘাতিক শব্দ, উচ্চমানের প্রশ্ন। কারণ থাকে, রিজন থাকে, কোনো রিজন ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না। প্রত্যেকটা রোগের একটা রিজন এটা পুরো ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করা ছিল, মানুষ দুঃখ কেন পায়। ঠিক সেরকম প্রশ্ন হয়েছে। ক্যান্সার ওপর থেকে নিচ কয়েক লক্ষ রকমের হয়, এক একটা এক এক কারণে হয়। প্রশ্ন হলো কোন ক্যান্সারটা কেন হয় আগে জিজ্ঞেস করতে হবে। ইউ হ্যাভ টু ফার্স্ট আস্ক মি হুইচ ক্যান্সার। ক্যান্সার কি, দুঃখ কি, কোন ক্যান্সার বলো, আমি সেটার উত্তর বলছি। ব্লাডার ক্যান্সার কেন হয়? যদি তুমি বাল্ব ফ্যাক্টরিতে বা রঙের ফ্যাক্টরিতে কাজ করো তাহলে হয়। যেরকম স্পেসিফিক পিন পয়েন্ট উত্তর দেবো, আমাকে পিন পয়েন্ট প্রশ্ন করতে হবে। আমার একটা প্রশ্ন, হ্যাঁ আপনি খুব ভালো বোঝালেন। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে কি, ক্যান্সারের ক্ষেত্রে ডিএনএ ভূমিকা কতটা? বিরাট ভূমিকা, বিরাট বিশাল।
এটা নিয়ে আমি বারবার বলি, কিন্তু বললে ডাক্তারদের মন খারাপ হয়, পেশেন্টদের মন খারাপ হয়, তাই আজকাল আর বলি না। না বলুন। তাহলে অনেকটা যেন সেই জ্যোতিষের মতো হয়ে যাবে, আলটিমেটলি সবই ওনার হাতে এরকম শোনাবে ব্যাপারটা। কিন্তু দেখলেন তো সৌরভ হ্যাঁ গাঙ্গুলি, সেটাই এই প্রশ্নটা প্রাসঙ্গিক। দেখলেন তো প্রাসঙ্গিক। যে এত ফিট, যার অত সংযমী মানে জীবনযাত্রা, যার নিখুঁত, যে এত সুন্দর এক্সারসাইজ করে এসেছে, যে একটা উল্টো পাল্টা খেত না, যে সারা পৃথিবী ঘুরেছে, এরকম একটা মানুষের কেন হলো? এটা তো ভীষণ মর্মস্পর্শী, ভীষণ কষ্টদায়ক। তার কারণ হলো তার দাদারও হয়েছে, তার ভাইয়েরও হয়েছে। এই হলো ডিএনএ এর ভূমিকা। আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। It is one of the factors which are written 9 months before you were born. আপনি মার পেটে এসেছেন, এইটুকু চোখে দেখা যাচ্ছে না, তখন ইতিহাস সব লেখা হয়ে গেছে। This cannot be mitigated, কখনো প্রশমিত করা পসিবলি না। অ্যাঞ্জেলিনা জোলি দেখলেন দুটো কেটে বাদ দিল ব্রেস্ট, কেননা তার শরীরে এই জিন আছে। সে জানে যে অঙ্কের মতো আমার ব্রেস্ট ক্যান্সার হবে, আজ হয়নি 5 বছর বাদে হবে, তখন আমার চুল পড়ে যাবে, তখন কেমো দিতে হবে, তখন আর হলিউডের সেলিব্রিটি থাকবে না। এখন থেকে তিনি প্রিএম্প্ট করলেন, আগের থেকে সব বাদ দিয়ে ব্যবস্থা করলেন। ডিএনএ এর ভূমিকা প্যারামাউন্ট, প্রচন্ড প্রচন্ড। তাকে লাইফস্টাইল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস খানিকটা চাপা দিতে পারে, পার্শিয়ালি রিভার্সেবল, বাট ডেফিনেটলি নট এন্টায়ারলি প্রশমিত হতে পারে বা বিনাময় হওয়া সম্ভব। একদম একদম। আমি থাকবো, আমি যাই করি অমিতাভ বচ্চন হব না, আমার একটা প্রশ্ন, মেনে নিতে হবে ব্যাপারটা। ইউ হ্যাভ টু লিভ উইথ দ্যাট। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে জিনে লেখা আছে এটা ঘটবে। Can I change the expression of that gene? Is it so? পারো। সিঙ্গাপুরে হচ্ছে। আমারই এক বন্ধু, সে এর প্রথম ক্লিনিকটা তৈরি করেছে সিঙ্গাপুরে গিয়ে। বিদেশে খুবই হচ্ছে জেনেটিক টেকনোলজি বা জেনেটিক থেরাপি। কিছু কিছু ক্ষেত্রে সেই জিনটাকে চেঞ্জ করে দেওয়া যায় মা পেটে অবস্থায়, কিন্তু মনে রেখো একবার বাচ্চা জন্মে গেলে তখন আর চেঞ্জ করা যায় না। মনে রেখো এই যে কোটি কোটি নেফ্রন, যেটা কিডনির মধ্যে রক্তটাকে ফিল্টার করে, এর একটা নেফ্রনও মার পেটের বাইরে আর নতুন করে তৈরি হয় না একবার বাচ্চা জন্মে গেলে। যেটা গেল ওটা গেল, দ্যাট ইজ গন। যা হওয়ার ওই 9 মাসে হয়ে গেছে। আজ আমার একটা ক্যান্সার ধরা পড়লো, একজন জিন চেঞ্জ করে দিল, ওরকম হবে না বোধহয়, পসিবলি নট ইয়েট। হ্যাঁ বলুন। বাবা খুব ভালো ইন্টারঅ্যাকশন বলে দিবি। সবাই টোটাল রিমুভাল হবে প্রস্টেটে? হ্যাঁ কোনো প্রবলেম থাকলে টোটাল রিমুভাল অফ প্রস্টেট হয়? একদম, তাই তো হয়, তাই তো হয়। তারপরে প্রবলেম দেখা আমরা যদি কিডনিতে কোনো ক্যান্সার দেখি, রেনাল সেল কার্সিনোমা, তাহলে আমরা কিডনির একটা অংশ কেটে বাদ দিই, কারণ কিডনি পুরো কেটে বাদ দিলে তো মানুষটাই জমা হয়ে গেল। কিন্তু না, ওই যে বললাম আমি ছেলে, আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, এখন টোটাল রিমুভাল প্রস্টেট দেখতে পাচ্ছি, পাশে পাখির ল্যাজ আছে দেখতে পাচ্ছি। মনোটাস্কার মেয়ে হলে একসাথে তিনটে উত্তর দিই। খুব ভালো প্রশ্ন ছিল, লেট মি আনসার দিস। তাহলে থাইরয়েড খানিকটা কেটে বাদ দেওয়া যায়, কিডনি খানিকটা কেটে বাদ দেওয়া যায়, কিন্তু প্রস্টেট এমন কোনো গ্ল্যান্ড নয় যে খানিকটা রাখলাম আর খানিকটা করে নিলাম, ভবিষ্যৎ ইজাকুলেশনের সুবিধা হবে, স্পার্মের ফ্লুইড তৈরি হবে। এতটা ছেলেদের সম্বন্ধে এখনো কেউ ভাবেনি বা সহৃদয়তা দেখায়নি। সেই জন্য আপাতত ইংরেজরা যা অপারেশন তৈরি করেছিল 100 বছর আগে, সেটাই চলছে। তাকে বলে র্যাডিক্যাল ওপেন প্রস্টেটেক্টমি। পুরো প্রস্টেট, তার সাথে তার ক্যাপসুল, তার সাথে সেমিনাল ভেসিকলস, তার সাথে চারপাশের যত গ্ল্যান্ড, লিম্ফ নোড, পুরোটাকে কেটে ক্লিয়ার করে দেওয়া হয়, জায়গাটা ফাঁকা হয়ে যায়। গেল। হ্যাঁ, এবার আপনি। জিন পরিবর্তন কি ভারতবর্ষে হচ্ছে? আপাতত না, কিন্তু ভবিষ্যতে হবে। আচ্ছা, জল সকালবেলা খালি পেটে যদি 1 লিটার জল খাওয়া হয় তাহলে কি সেটা এই রে, কেউ বলছে এই সব নাকানি। সোজা ডিম থেকে জলে চলে যাবে, যাই হোক জলটা কম। আমি একটা হ্যাঁ হ্যাঁ বল। জলের ব্যাপারে যখন বললেন উনি, একটা কথা শুনেছিলাম ওয়াটার থেরাপি বলে, ওটা কি, সেটা কি? আমি ওটার থেকে দূরে রইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যখন ডিভাইনে বসেছি একটা চেম্বারে, ডিভাইন হলো ফুলবাগান সিআইটি রোড। হ্যাঁ মানে বেলভিউ উডল্যান্ড তো হামেশাই বসতাম, কোঠারির আমি হেড ছিলাম, আনন্দ লোকের আমি হেড, 4-5টা জায়গা। কিন্তু
ডিভাইন আমার খুব প্রিয় চেম্বার, কারণ ওই পুরো এরিয়াটা দেখার জন্য অত ফ্যান্টাস্টিক প্রাইভেট নার্সিং হোম আর একটা ছিল না। পূর্ব কলকাতা, ইস্ট কলকাতা, নাইদার নর্থ নর সাউথ। সেখানে একজন অবাঙালি মহিলা একটু কিরকম একটা কাপড়ের মতন নিয়ে আমার চেম্বারে চলে এলো। বললে আমি প্যাড তৈরি করেছি, স্যানিটারি প্যাডের মতো না, আরো পাতলা। বললে আপনার সব পেশেন্টকে পায়ের তলায় পড়ান, সে পা দিয়ে ইউরিয়া ক্রিয়েটিন শুষে নেবে। আমি সব বোনাস, তুমি আগে অরুণ জেটলি সুষমা স্বরাজ এদেরটা শোষণ, তারপর আমার কাছে এসো, দেশের কিছু ভালো অন্তত। সে আবার চলে গেল, আমার উপর তার রাগ হলো, আমি ওই শুষে করে দিই। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, মানে আমি যা বুঝতে পারছি যে একটা সেশন 800 লাগবে আর কি। মানে এই করে ভালো হবে। আর এমনিতে খুব সুবক্তা, মানে ওর সঙ্গে তার আত্মীয় সম্পর্ক না, আর ওর বড় মাসির কাছে, যার কাছে ওর মানুষ হয়েছে, তিনি আমার গানের শিক্ষিকা ছিলেন, মিতালি। আমি তার কাছে বহু কিছু শিখেছি। এইটাও বহু পুরনো সম্পর্ক, হ্যাঁ, মানে আমি সব পুরনো সম্পর্ক দিয়ে আজকে টেনে এনেছি। তো একদিন হবে না পাঠ্যসঙ্গে, একদিন শেষ হওয়ার জিনিস না, ওর সঙ্গে একটা সেশন লাগবে, মানে আজকে বলে দিলাম লীলাটা পাঠ্যসঙ্গ থেকে একসঙ্গে জুড়ে, তাহলে মজা হবে। তো গৌরীদাকে একটা যেমন লাগবে, ওকে একটা লাগবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে অত একটুখানি আমাকে ইয়ে করতে হবে এখানে, কারণ আরো তো পরপর সবাই আসা শুরু হয়েছে। আরো ডক্টর সন্দীপ সরকার এসে গেছে, রজতদা বসে আছেন, পরেই আরো অনেকে ঢুকতে শুরু করবেন, ডক্টর বিশ্বজিৎ ঘোষ, তারপরে ডক্টর রনিন ঘোষ, ডক্টর সৌমিতা। আমাকে টাইমটাকে এ করে রাখতে হবে একটু। তো মানে আর কাঠখোর যা বলার ভঙ্গি, সে তো বুঝতেই পারছিলাম সবার অবস্থা দেখে। এইটাই আমি সবসময় বলি, পুরুষ অধিকারী বা ডাক্তারি হিউমার থাকতে হবে। যে জিনিসে হিউমার নেই সে জিনিস কেউ নেয় না। রাজনীতি করলে হিউমার থাকতে হবে। যদি আমাদের সরসতা পরিবহন থেকে নষ্ট হয়ে যায় না, তাহলে সেই জিনিস কিন্তু কেউ নেবে না। এই যদি এতক্ষণ গুরু অগ্নির কিডনি বলতে থাকতো, দেখতে আপনারা চা খেতে গেছেন, বাইরে বা সিগারেট টানতে গেছেন, কেউ উঠতেই পারছেন না। ওটা সবাইকে বলতে জীবনটা সেই রামকৃষ্ণের কথা, রসে বসে জীবন আছে, তো সবসময় সেটাই আসবে। যাক, আমি মানে অসংখ্য অনেক থ্যাঙ্কস ডাক্তার জন্য। আর না, আমরা ওদের ডাক্তারের ব্যাপারটা আমি সত্যি কোনোদিনও শুনিনি এভাবে দাঁড়িয়ে, অন্য অনেক কথা শুনেছি। এটা যে একটা অসাধারণ, এটা আমি এখানে না আনলে জানা হতো না। এবং আজকে আমার সত্যি এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা কিন্তু একটা সত্যি খুব ভালো আলোচনা চক্র আয়োজন করতে পেরেছি। এটা কিন্তু সত্যি ইনফরমেটিভ। আর এই আলোচনাটা বাড়ানো যায় না, তাহলে লোকেরা বলবে যে ছেলেরা শুধু বেল্টের নিচের ব্যাপারটায় কনসেন্ট্রেট করছে, এতটা শরীর এখনো বাকি আছে, সেই সব ডাক্তারবাবুদের হাতে ছেড়ে দিলাম।